অ্যাডভান্সড রেসিডেন্সিয়াল মডেল কলেজ, ময়মনসিংহ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীগণ, আশা করি ভালোই আছো। তোমাদের সাথে সরাসরি দেখা হলে অনেক ভালো হতো, অনেক ভালো লাগতো। তোমাদের সাথে অনেক দিন যাবত দেখা সাক্ষাৎ হয় না করোনা ভাইরাসের কারণে। এই করোনা ভাইরাসের মধ্যে তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, আর পড়াগুলো বন্ধ করবে না। আমরা যেহেতু অনলাইনে ক্লাস চালাচ্ছি, সেগুলো একটু দেখবে, সেগুলো একটু একটু করে পড়লেই হবে, পড়া একবারে বন্ধ করো না। আজকে আমি তোমাদের পড়াবো দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়, বাংলাদেশের শিল্প, ইন্ডাস্ট্রি অফ বাংলাদেশ। তোমরা শিল্প শব্দটি এর আগেও শুনেছ। প্রথম পত্রে, অর্থনীতির প্রথম পত্রের বাজার চ্যাপ্টারে মনে আছে কিনা তোমাদের? ফার্ম ও শিল্পের মধ্যে পার্থক্য কী, সেখানে আমরা একটা সংজ্ঞা পড়েছিলাম। সেই সংজ্ঞাটা ছিল, কতগুলো ফার্মের সমষ্টিকে একত্রে শিল্প বলা হয়। আর শিল্প চ্যাপ্টারে শিল্প দিয়েছে এখানে। শিল্প হচ্ছে এমন একটি প্রক্রিয়া যা প্রাথমিক বা কাঁচামাল বা প্রাথমিক দ্রব্যকে মাধ্যমিক বা চূড়ান্ত দ্রব্যে রূপান্তর করার প্রক্রিয়াকে বোঝায়। আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের বোর্ডে বুঝিয়ে দিচ্ছি। প্রাথমিক, মাধ্যমিক, চূড়ান্ত। প্রাথমিক হচ্ছে তুলা, তারপরে হচ্ছে সুতা, তারপরে হচ্ছে বস্ত্র। আমরা জানি প্রাথমিকের একটা নাম হচ্ছে কাঁচামাল বা উপকরণ। তাহলে প্রথমে প্রাথমিক দ্রব্য হচ্ছে তুলা, তুলা থেকে আসছে সুতা, মাধ্যমিক, সুতা থেকে আসছে বস্ত্র, চূড়ান্ত। শিল্পের কাজ হলো প্রাথমিক দ্রব্যকে মাধ্যমিক বা চূড়ান্ত দ্রব্যে রূপান্তর করা। তাহলে শিল্প হচ্ছে এমন একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় কাঁচামাল বা প্রাথমিক দ্রব্যকে মাধ্যমিক বা চূড়ান্ত দ্রব্যে রূপান্তর করে। তারপরে আমরা, এটা ছোট প্রশ্ন, শিল্প কি 1 নম্বরের জন্য আসতে পারে, জাস্ট এই সংজ্ঞাটা দিলেই হবে। আর তোমরা প্রথম পত্রের সংজ্ঞাটাও দিতে পারবে, কতগুলো ফার্মের সমষ্টিকে একত্রে শিল্প বলা হয়। বাংলাদেশের অর্থনীতিতে শিল্পের গুরুত্ব বা প্রয়োজনীয়তা, এটা হচ্ছে বড় প্রশ্ন। এটা পয়েন্ট আকারে তোমরা বই থেকে পড়বে। এরপরে আমরা পড়ব শিল্প কাঠামো, স্ট্রাকচার অফ ইন্ডাস্ট্রি। শিল্প কাঠামো বলতে শিল্প খাতের ধরন বা প্রকৃতি কেমন তাকে বোঝায়। এই শিল্প কাঠামো আবার 3 প্রকার। তোমার উপখাতের আয়তন অনুযায়ী শিল্প কাঠামো, উৎপন্ন দ্রব্যের প্রকৃতি অনুযায়ী শিল্প কাঠামো, বিভিন্ন শিল্প অনুযায়ী শিল্প কাঠামো। উপখাতের আয়তন অনুযায়ী শিল্প কাঠামো আবার 3 প্রকার: বৃহদায়তন শিল্প, মাঝারি শিল্প, ক্ষুদ্র ও কুটির শিল্প। উৎপন্ন দ্রব্যের প্রকৃতি অনুযায়ী শিল্প কাঠামো আবার 3 প্রকার: ভোগ্যদ্রব্য শিল্প, মাধ্যমিক দ্রব্য শিল্প, মূলধনী দ্রব্যের শিল্প। আর বিভিন্ন শিল্প অনুযায়ী শিল্প কাঠামো 5 প্রকার, যথা প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, মাঝারি, ক্ষুদ্র ও কুটির শিল্প। এগুলা তোমরা বই থেকে সংজ্ঞা পড়ে নিবে। এগুলা সাধারণত এমসিকিউ এবং অনুধাবনমূলক প্রশ্নের জন্য আসবে। এর পরবর্তী টপিক হচ্ছে বাংলাদেশের শিল্পের শ্রেণী বিভাগ। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সৃজনশীল প্রশ্নের জন্য। এটা আমরা জানি বাংলাদেশের শিল্পগুলো আয়তন অনুযায়ী 5 ভাগে বিভক্ত। 1 নম্বর কুটির শিল্প, 2 নম্বর অতি ক্ষুদ্র শিল্প, 3 নম্বর ক্ষুদ্র শিল্প, 4 নম্বর মাঝারি শিল্প, 5 নম্বর বৃহৎ শিল্প। এই শিল্পগুলো পড়ার সময় তোমরা একটু টেকনিক অবলম্বন করে পড়বে, কারণ তোমরা যদি মুখস্থ করো তাহলে মনে থাকবে না। তোমরা কিভাবে পড়বে সেই টেকনিকটা আমি বলে দিচ্ছি। তোমরা শ্রমিক সংখ্যা দিয়েও পড়তে পারো। শুধু শ্রমিক সংখ্যা দিয়ে যদি আমরা সংজ্ঞা দিই তাহলে হবে, এখানে হবে 20 জনের কম, আর এখানে হবে 10 থেকে 24 জন, এখানে হবে 20 জনের অধিক, আর এখানে হবে 20 জনের অধিক 230 জনের কম, বা এটার বা আরেকটা 100 জনের বেশি 250 জনের কম। আর বৃহৎ শিল্প যেটা, এটা হলো 250 জনের অধিক। আমরা শুধু শ্রমিক সংখ্যা দিয়েও এই
কুটির শিল্প, এই শিল্পগুলোর বর্ণনা দিতে পারবো। 1 নম্বর শিল্প হচ্ছে কুটির শিল্প। জি, আমরা বাংলাদেশের শিল্পের শ্রেণী বিভাগ বর্ণনা করতেছিলাম। তোমার বাংলাদেশের শিল্পগুলো আয়তন অনুযায়ী 5 ভাগে বিভক্ত: কুটির শিল্প, অতি ক্ষুদ্র শিল্প, ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প, বৃহৎ শিল্প। এগুলোর সংজ্ঞা যখন আমরা পড়ব, একটু টেকনিক অবলম্বন করে মুখস্থ করব। আমরা শ্রমিক সংখ্যা দিয়ে বলতে পারি, যে কারখানায় 20 জনের কম শ্রমিক, সে শিল্পকে আমরা বলবো কুটির শিল্প। যে কারখানায় 10 থেকে 24 জন শ্রমিক, সেটা হলো অতি ক্ষুদ্র শিল্প। 20 জনের অধিক হলো ক্ষুদ্র শিল্প। 20 জনের অধিক 230 জনের কম, সেটাকে বলা হয় মাঝারি শিল্প। আবার কোনো বইয়ে ডাটা দেওয়া আছে 100 জনের বেশি বা 250 জনের কম, সেটাকে বলা হয় মাঝারি শিল্প। আর বৃহৎ শিল্প হলো 250 জনের অধিক, আবার কোনো বইয়ে দেওয়া আছে 230 জনের অধিক। তোমরা যেটাই পড়ো দুইটাই সঠিক, তোমাদের যেটা ভালো লাগে সেটাই তোমরা মুখস্থ করবে। তাহলে আমরা শ্রমিক সংখ্যা দিয়ে এগুলো চিনব। এই 5টা শিল্প সৃজনশীল প্রশ্নের জন্য আসবে। তোমাকে সংজ্ঞা এবং উদাহরণ দিয়ে বুঝতে হবে এটা কোন ধরনের শিল্প। অনেক সময় টাকা দিয়ে আমরা এটা বুঝতে পারবো। আমরা জানি কুটির শিল্পে টাকার পরিমাণ হচ্ছে 5 লক্ষ। 5 লক্ষ, আর এটা হচ্ছে 5 লক্ষ থেকে 50 লক্ষ, আর এটা হচ্ছে 50 লক্ষ থেকে 10 কোটি। এই তিনটার ডাটা বইয়ে দেওয়া আছে টাকার পরিমাণ, আর বাকি দুটা দেওয়া নাই। 10 কোটির উপর হলে মাঝারি, আর সবচেয়ে উপরে যেটা থাকবে সেটা হলো বৃহৎ শিল্প। তাহলে আমরা শ্রমিক সংখ্যা এবং টাকার পরিমাণ দিয়ে এই শিল্পগুলো পড়ব। প্রথমে আমরা সংজ্ঞা মুখস্থ করব, তারপরে উদাহরণগুলো পড়ব। কুটির শিল্প তো তোমরা জানোই, যেটা গড়ে বসে হাতে তৈরি করা হয়, যেমন বিড়ি শিল্প, তাঁত শিল্প, রেশম শিল্প ইত্যাদি। আর অতি ক্ষুদ্র শিল্প হচ্ছে তোমার রাইস মিল, চিরা মুড়ি তৈরি শিল্প, মশলা তৈরি শিল্প, গাড়ি চাকা তৈরি শিল্প। ক্ষুদ্র শিল্প হচ্ছে হুঁশিয়ারি শিল্প, অটো রাইস মিল শিল্প, ল্যাদ মেশিন, গাড়ি মেরামত শিল্প। মাঝারি শিল্প হচ্ছে চামড়া শিল্প, দিয়াশলাই শিল্প, সাবান শিল্প, সিগারেট শিল্প। বৃহৎ শিল্প হচ্ছে তৈরি পোশাক শিল্প, পাট শিল্প, বস্ত্র শিল্প, চামড়া শিল্প ইত্যাদি। বইয়ে অনেকগুলো উদাহরণ দিয়েছে, সবগুলো উদাহরণ পড়তে হবে, কারণ মাঝখানে একটা উদাহরণ দিয়ে বললো যেমন ধরো সাপোজ সাবান শিল্প। এই সাবান শিল্প কোন শিল্পের মধ্যে পড়ে? আমি যদি মুখস্থ না করি তাহলে তো বলতে পারবো না। আমরা জানি সাবান শিল্প হলো মাঝারি শিল্পের উদাহরণ। উদাহরণগুলো তোমরা ভালো করে মুখস্থ করবে। তারপরে ছোট প্রশ্ন পড়বে ক্ষুদ্র ও কুটির শিল্পের মধ্যে পার্থক্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট 2 নম্বরের জন্য। ক্ষুদ্র ও কুটির শিল্প আপাত দৃষ্টিতে একই মনে হয়, কিন্তু একটু সূক্ষ্ম পার্থক্য আছে। সেটা হলো কুটির শিল্প হলো পরিবারের সদস্য দ্বারা পারিবারিক পরিবেশে উৎপাদন হয়, আর ক্ষুদ্র শিল্প হচ্ছে ছোট্ট একটা খামার বা বাড়ি ভাড়া করে, কারখানা ভাড়া করে ভাড়াটে শ্রমিক নিয়োগ করা হয়। আরেকটা পার্থক্য হলো কুটির শিল্পে কোনো বিদ্যুতের ব্যবহার হয় না, কিন্তু ক্ষুদ্র শিল্পে বিদ্যুতের ব্যবহার হয়। এভাবে তোমরা বইয়ে পয়েন্ট দেওয়া আছে 11টা, যে কোনো 4টি পয়েন্ট তোমরা লিখবে। আরও পার্থক্য দেওয়া আছে বইয়ে, ওগুলো না পড়লেও চলবে, কিন্তু এই পার্থক্যটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট 2 নম্বরের জন্য। এখন আমরা বড় প্রশ্ন পড়ব, সেটা হলো বাংলাদেশের অর্থনীতিতে ক্ষুদ্রায়তন ও কুটির শিল্পের গুরুত্ব বা ভূমিকা বা প্রয়োজনীয়তা। আমরা জানি কুটির শিল্পের আরেকটা নাম আছে, সেটা হলো ক্ষুদ্রায়তন শিল্প। ক্ষুদ্রায়তন শিল্প। আর বৃহৎ শিল্পের একটা নাম হলো বৃহদায়তন শিল্প। বৃহদায়তন শিল্প এটা বোঝায় ছোট আকারের শিল্প, আর এটা হচ্ছে বড়, এক কথায়। তাহলে কুটির শিল্পের একটা নাম হলো ক্ষুদ্রায়তন শিল্প, আর বৃহৎ শিল্পের একটা নাম হলো বৃহদায়তন শিল্প। এখানে স্বল্প পুঁজি, তারপরে হচ্ছে কম শ্রমিক, পরে হচ্ছে কম যন্ত্রপাতি ব্যবহার করে অল্প সংখ্যক দ্রব্য সামগ্রী উৎপাদন করা হয়। আর বৃহৎ শিল্প হচ্ছে বেশি সংখ্যক শ্রমিক, বেশি কাঁচামাল, বেশি মূলধন এবং আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে বেশি বেশি পরিমাণ দ্রব্য উৎপাদন করা হয়, সেটাকে বলা হয় বৃহদায়তন শিল্প। এখন আমরা বড় প্রশ্ন পড়ব, বাংলাদেশের অর্থনীতিতে ক্ষুদ্রায়তন বা কুটির শিল্পের গুরুত্বের একটি নাম হলো প্রয়োজনীয়তা বা ভূমিকা। যদি গুরুত্ব আসে
গুরুত্বর আরেকটা নাম হলো ভূমিকা, ভূমিকার আরেকটা নাম হলো প্রয়োজনীয়তা। একই জিনিস তো পরীক্ষায় যেটা চায় আমরা তিনটা মূলত একই জিনিস একটা পড়লে তিনটা পড়া হয়ে যাবে। যদি গুরুত্ব পড়ো প্রয়োজনীয়তা পড়া হয়ে যাবে, যদি প্রয়োজনীয়তা পড়ো ভূমিকা পড়া হয়ে যাবে। এই কুটির শিল্পের সমস্যা পড়বে, এই কুটির শিল্পের সমাধান পড়বে। তাহলে কুটির শিল্পতে তিনটা বড় প্রশ্ন পড়বে, গুরুত্ব, সমস্যা এবং সমাধান। এরপরে আমরা পড়ব রপ্তানিমুখী শিল্প। যেসব শিল্প তাদের উৎপাদিত দ্রব্য বিদেশে বিক্রয় করার জন্য দ্রব্য সামগ্রী উৎপাদন করে তাদেরকে রপ্তানিমুখী শিল্প বলা হয়। যেমন বাংলাদেশে পাট, চা, তৈরি পোশাক প্রভৃতি শিল্প হচ্ছে রপ্তানিমুখী শিল্প। এই রপ্তানিমুখী শিল্পের বৈশিষ্ট্য এবং গুরুত্ব তোমরা মুখস্থ করে নেবে বড় প্রশ্নের জন্য। এরপরে বইয়ে আর অনেক শিল্প আছে, শিল্পগুলো বোর্ডে আমি একটু লিখে দিচ্ছি, কোনগুলো পড়বে আর কোনগুলো পড়বে না। এই চ্যাপ্টারও অনেকগুলো টপিকস আছে পরপর। 1 নম্বর হলো পাট শিল্প, 2 নম্বর চা শিল্প, 3 নম্বর চামড়া শিল্প, 4 নম্বর বস্ত্র শিল্প, 5 নম্বর তৈরি পোশাক শিল্প, তৈরি পোশাক শিল্প। আমরা এই 5টার মধ্যে 2টা পড়ব আর এই 3টা ক্রস না পড়লেও চলবে। এই 5টা শিল্পের মধ্যে 2টা শিল্প ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হলো পাট শিল্প আর তৈরি পোশাক শিল্প। এই পাট শিল্প পড়তে গিয়ে পাট শিল্পের ভিতরে 4টা জিনিস পড়ব, গুরুত্ব, গুরুত্ব, সমস্যা, সমাধান ও ভবিষ্যৎ সম্ভাবনা। আর এখানে আমরা 3টা জিনিস পড়ব, সমস্যা, সমাধান ও ভবিষ্যৎ সম্ভাবনা। পাট শিল্প পড়তে গিয়ে আমরা 4টা জিনিস পড়ব, গুরুত্ব, সমস্যা এবং সমাধান ও ভবিষ্যৎ সম্ভাবনা। তৈরি পোশাক শিল্প পড়ব, সমস্যা, সমাধান এবং ভবিষ্যৎ সম্ভাবনা। তোমরা এই 3টা টপিক এখান থেকে পড়ে ফেলবে। এই হলো বড় প্রশ্ন, তোমরা এটি মুখস্থ করবে। এরপরে আমরা পড়ব আমদানি বিকল্প শিল্প। আমদানি কি তোমরা তো জানোই, রপ্তানি মানে হচ্ছে যেটা আমরা বিদেশে পাঠাই, আর বিদেশ থেকে যেটা আমরা আনি সেটাকে বলে আমদানি। আমরা যদি আমদানি না করে দেশে উৎপাদন করার চেষ্টা করি তাহলে সেটাকে বলা হয় আমদানি বিকল্প শিল্প। যেমন বাংলাদেশ শ্রীলঙ্কা থেকে নারিকেল আমদানি করে, এখন বাংলাদেশ যদি সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা থেকে নারিকেল আমদানি না করে দেশেই উৎপাদন করবে তাহলে সেটাকে বলা হয় আমদানি বিকল্প শিল্প। এই আমদানি বিকল্প শিল্প পড়তে গিয়ে আমরা পড়ব আমদানি বিকল্প শিল্পের গুরুত্ব। এই গুরুত্ব তোমরা মুখস্থ করে নিবে, বইয়ে পয়েন্ট আকারে দেওয়া আছে সুন্দর করে। এরপরে আমরা পড়ব শিল্প উন্নয়নে সরকারি নীতি, সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব। এটা হচ্ছে বইয়ের লাস্ট টপিক। সরকারি ও বেসরকারি অংশীদারিত্বের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ট্রিপল পি, 3টা পি, যার ইলাবোরেশন হচ্ছে পাবলিক, প্রাইভেট, পার্টনারশিপ। বাংলা হচ্ছে সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব, সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব। তোমরা এটা মুখস্থ করবে, অনেক সময় জ্ঞানমূলক প্রশ্ন আসে ট্রিপল পি এর পূর্ণরূপ কি, পাবলিক, প্রাইভেট, পার্টনারশিপ। আবার এমসিকিউতেও আসে, একটা ঠিক রেখে বাকিগুলো উল্টাপাল্টা লেখে, প্রথমে হবে পাবলিক পরে হবে প্রাইভেট, কারণ এখানে প্রথমে শব্দ হচ্ছে সরকারি, সরকারি ইংরেজি হচ্ছে পাবলিক আর বেসরকারি হচ্ছে প্রাইভেট, পার্টনারশিপ হচ্ছে অংশীদারিত্ব। যে কোনো দেশের সরকার অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য শিল্প উন্নয়নকে গুরুত্ব দিয়ে থাকেন। শিল্পের উন্নয়নের জন্য সরকার যেসব পন্থা অবলম্বন করেন তাই হচ্ছে শিল্প উন্নয়নের সরকারি নীতি।
আর নীতির একটি হচ্ছে সরকারি বেসরকারি অংশীদারিত্ব। এই সরকারি বেসরকারি অংশীদারিত্বের অনেকগুলো পয়েন্ট বয়ে দেওয়া আছে, সবগুলো পড়ার দরকার নাই, এখানে শুধু পড়বে ট্রিপল পি বাস্তবায়নের বিভিন্ন মডেল, 3টা মডেল, বোর্ড এবং বোর্ড। তারপরে শিল্পোন্নয়নের সরকারি নীতিতে ট্রিপল পি এর প্রাসঙ্গিকতা বা গুরুত্ব পয়েন্ট আকারে দেওয়া আছে, যেমন অবকাঠামো নির্মাণ, ব্যাপক পুঁজির সরবরাহ, ব্যক্তিগত খাতে দক্ষতাকে কাজে লাগানো, নিরাপদ কাঠামোর নিশ্চয়তা, উপযুক্ত সময়ে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জন, সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা আনয়ন, বেসরকারি খাতের নতুন ব্যবসার সুযোগ, এরকম পয়েন্ট দেওয়া আছে তোমার 12টা তোমাদের। তাহলে তোমরা এখান থেকে মিনিমাম 10টা মুখস্থ করবে। লাস্ট হচ্ছে ট্রিপল পি এর উদ্যোগে সম্ভাবনাময় খাত। এই সম্ভাবনাময় খাত হলো আবার 9টি: বিদ্যুৎ ও জ্বালানি, যোগাযোগ অবকাঠামো, বিশুদ্ধ পানি, খাবার পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন, তথ্য প্রযুক্তি, বিমান চলাচল ও পর্যটন, শিল্প, শিক্ষা ও গবেষণা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, আবাসন ইত্যাদি পয়েন্ট মুখস্থ করলে হবে। তাহলে আমাদের বাংলাদেশ চ্যাপ্টার পড়ানো শেষ। এই চ্যাপ্টার থেকে আমরা কি কি পড়বো একটু সামারি বলি। প্রথমে শিল্প কি, বাংলাদেশের অর্থনীতি শিল্পের গুরুত্ব বা প্রয়োজনীয়তা। এর পরবর্তী টপিকস হচ্ছে শিল্প কাঠামো কি, শিল্প কাঠামো কত প্রকার ও কী কী। নেক্সট আমরা পড়েছি বাংলাদেশের শিল্পের শ্রেণী বিভাগ, শিল্পের গুলো আয়তন অনুযায়ী 5টি ভাগে বিভক্ত: কুটির শিল্প, অতি ক্ষুদ্র শিল্প, ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প, বৃহৎ শিল্প। একটা শর্ট কোশ্চেন, ক্ষুদ্র ও কুটির শিল্পের মধ্যে পার্থক্য কী। এর পরবর্তী টপিক হচ্ছে কুটির শিল্পের গুরুত্ব, ভূমিকা বা প্রয়োজনীয়তা, কুটির শিল্পের সমস্যা এবং সমাধান। তারপরে পড়লাম রপ্তানিমুখী শিল্প কী। এই রপ্তানিমুখী শিল্প পড়তে গিয়ে 3টা অংশ পড়বে: সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং গুরুত্ব। তারপরে বিভিন্ন শিল্প আছে, এই শিল্পগুলোর মধ্যে আমরা 2টা শিল্প পড়ব, সেটা হলো পাট শিল্প আর তৈরি পোশাক শিল্প। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের সৃজনশীল প্রশ্নের জন্য তৈরি পোশাক শিল্প আর পাট শিল্প গল্প আকারে আসবে, গল্প দিয়ে বুঝতে হবে এটা কোন শিল্প। তারপরে তোমরা পড়বে আমদানি বিকল্প শিল্প। আমদানি বিকল্প শিল্পটা কি এবং আমদানি বিকল্প শিল্পের গুরুত্ব কি, এটাও বড় প্রশ্ন। আর লাস্ট টপিক হচ্ছে শিল্প উন্নয়নের সরকারি নীতি, সরকারি এবং বেসরকারি অংশীদারিত্ব। এটা একটা ব্রড কোশ্চেন, এটার জাস্ট গুরুত্ব আর মডেল আর খাতগুলো একটু দেখে রাখবে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।